আমার জামাইবাবু নিজের একমাত্র শালিকে যা করলেন, হয়তো অন্য মানুষ এমন করার আগে হাজারবার ভাববে। আমাদের বাড়ি গ্রামে ছোট একটা ঘরে থাকতাম আমরা, দুই বোন আর মা। কারণ এই পাড়ার মধ্যে সবার থেকে গরিব ছিলাম আমরা। বাবা গ্রামের পঞ্চায়েতের বাড়িতে কাজ করতেন আর কোনোভাবে নিজের বড় মেয়েকে বিয়ে দেন। মেয়ের বিয়ের কিছুদিনের মধ্যে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আর যেখানে মেয়ের বিয়ে দিয়েছিলেন সেই বাড়িটাও খুব গরিব একটা পরিবার। একদিকে ভালো হয়েছে, কারণ সম্পত্তির বাহাদুরি দিদির সাথে কেউ আর দেখাতে পারবে না। দিদির বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওয়া সবাই আছে, সুখে শান্তিতে সংসার করছিল আমার দিদি। জামাইবাবুও খুব ভালো একজন মানুষ, সব সময় আমাদের খেয়াল রাখতেন। দিদির বিয়ের কিছুদিন পর বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমরা মা মেয়ে একটু একটু করে মা গড়ে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন নিজের কাছে। সেই টাকাগুলো নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই বাবাকে নিয়ে। আমাদের কোনো ভাই নেই, শুধু দুই বোন। আমার দিদির নাম রুম্পা আর আমার নাম শিল্পা। আমরা খুবই কষ্ট করে দিন কাটাচ্ছিলাম। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাদের বাবাকে দেখে কিছু টেস্ট করার জন্য বললেন। আমরাও টেস্ট করতে রাজি, কারণ এমনভাবে বাবা দিনে দিনে অসুখটা বেড়েই চলছে। টেস্ট করে আমরা বাইরে বসে আছি রিপোর্ট পাওয়ার জন্য। ডাক্তারকে রিপোর্ট দেখাতে হবে, সেজন্য অপেক্ষা করছি কখন রিপোর্ট হাতে আসবে। এদিকে দিদি ফোন করে জিজ্ঞেস করছে বাবা কেমন আছেন। জামাইবাবুও নিজের থেকে ফোন করে বাবার খবর নিচ্ছেন। রিপোর্ট আসার পর আমি আর মা রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই। রিপোর্ট দেখে ডাক্তার বলেন অনেক বড় একটা রোগ হয়ে গেছে, জানি না কিছু করা যাবে কিনা। অপারেশন করলে রোগী বাঁচানো যাবে, কিন্তু অনেক টাকার প্রয়োজন। তখন আমি আর মা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে। ডাক্তার এক কথায় বলেন 5 লক্ষ টাকা। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এত টাকা কোথায় পাবো? আর যদি এত টাকা না পাই তাহলে বাবার মায়া ত্যাগ করতে হবে। এই সব কিছু ভেবে ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু মায়ের সামনে আমি আমার মনটাকে শক্ত করে দাঁড়িয়েছিলাম, কারণ মা আরও বেশি ভেঙে পড়বেন। সেজন্য আমি মাকে সান্ত্বনা দিতে থাকি যে বাবার কিছু হবে না, ঠিক হয়ে যাবে। মাও আমার কথা শুনে একটু শান্ত মনে বসেন। মায়ের কাছ থেকে সরে গিয়ে আমি দিদিকে ফোন করে সব সত্যি কথা বলে দেই দিদিকে। এইসব কথা শুনে দিদি কাঁদতে থাকে। হয়তো ও কিছু টাকা দিয়ে সাহায্য করতো, কিন্তু ওরাও আমাদের মতোই খুবই গরিব। আর আমাদের শুধু একটাই থাকার ঘর ছাড়া আর কিছুই নেই। সেজন্য ডাক্তারকে বললাম আপনারা সাহায্য করুন আমাদের, কারণ এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। ঠিক আছে বলে ডাক্তার আমার বাবাকে অপারেশন টেবিলে নিয়ে যান। কিন্তু ঘন্টাখানেক পর ডাক্তার বেরিয়ে আসেন আর বলেন ক্ষমা করে দেবেন, আমরা এই রোগীকে বাঁচাতে পারিনি, কারণ ওনার অনেক আগে এই অপারেশন করা উচিত ছিল। ডাক্তারের এই কথা শুনে আমি কি করে গিয়ে মাকে বলবো কিছু বুঝতে পারছিলাম না, কারণ মা ছিলেন হার্টের রোগী। সেজন্য আমি চিন্তা না করার জন্য মাকে অন্য ঘরে বসিয়ে রাখি। সত্যি কথা তো আমাকে বলতেই হবে। কষ্টগুলো বুকে চেপে রেখে আস্তে আস্তে মায়ের ঘরে যাই। সেখানে গিয়ে দেখি মা আনমনা হয়ে বসে আছেন। আমাকে দেখে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লেন আর বললেন কি হয়েছে শিল্পা, বল মা, ডাক্তার অপারেশন করেছেন তো? ভালো আছে তোর বাবা? তখন আমি আস্তে আস্তে মাকে চেয়ারে বসাই আর বলি মা দেখো, আমি তোমার মেয়ে, আমি তোমার পাশে আছি। তুমি এত উত্তেজিত হও না, কারণ তোমার তো শরীর খারাপ হবে। তুমি জানো ডাক্তার বলেছেন তোমাকে উত্তেজিত না হতে। আর একটা কথা, তুমি তোমার মনটাকে শক্ত করো। আমাদের বাবা আর এই পৃথিবীতে নেই। ওনার অপারেশন আরও আগে করা উচিত ছিল, সেজন্য অপারেশন টেবিল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মৃত্যু হয়। এই খবর শুনে মা কাঁপতে কাঁপতে বসা থেকে শুয়ে পড়েন। আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকতে শুরু করি। নার্সরা তাড়াতাড়ি এসে মাকে ইমার্জেন্সিতে নিয়ে যান। সেখানে পৌঁছানো মাত্র মাও এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান, যা আমার জন্য সহ্য করার ক্ষমতা ছিল না। এতটাই ভেঙে পড়ি আমি, বুঝতে পারিনি যে এই কথাটা দিদিকে বলা উচিত ছিল। বসে বসে আমি কাঁদছিলাম। হঠাৎ দেখি দিদি আর জামাইবাবু দুজনই এসেছেন। ওদেরকে দেখে আমি আরও জোরে কাঁদতে থাকি, কারণ আমার এখন আর কেউ নেই এই পৃথিবীতে। বাবা বেঁচে থাকা অবস্থায় দিদিকে একটা আশ্রয় দিয়েছেন, কিন্তু আমাকে এমন একটা জায়গায় ফেলে গেছেন। আমি এখন কোথায় যাব? আমি একটা জওয়ান মেয়ে, এই বয়সে কার কাছে আশ্রয় নেব? কে আমাকে আশ্রয় দেবে?
যারা আশ্রয় দেবে তারা আমাকে ব্যবহার করতে চাইবে। এই সব কিছু আমার মনে কাটার মতো গেঁথে যায়। তখন আমাদের বাবা মাকে বাড়িতে নিয়ে যাই। সারা জীবনের মতো চোখের সামনে থেকে চলে যান বাবা ও মা। দিদি জামাইবাবু দুজনই আমাদের বাড়িতে থাকেন। রাত্রে বসে বসে আমরা সবাই চিন্তা করলাম। জামাইবাবু বলল আমাকে ওদের বাড়িতে চলে যেতে, কিন্তু এই ব্যাপারে আমি রাজি হইনি। কারণ ওদের বাড়িতে আরও একটা উপযুক্ত ছেলে আছে। পাড়ার লোকেরা নানান ধরনের কথা বলতে পারে, আর আমি দিদির পরিবারে কোনো অশান্তি চাই না। তখন আমি বললাম তোমরা দুজন তো এখানে থাকতে পারো, কারণ এখানে তো আমি ছাড়া আর কেউই নেই। এই বাড়িতে আমরা তিনজন একসাথে মিলেমিশে থাকবো। আমার কথায় ওরা দুজন রাজি হয়ে যায় আর বলে এই বুদ্ধিটা আমাদের আগে মাথায় আসলো না কেন। জামাইবাবু ও দিদি ওদের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে বলে এখানে চলে আসেন। জানি না ওরা কি কথা বলেছে। এখানে এসে থাকতে শুরু করে দিদি ও জামাইবাবু। এইভাবে দিন চলতে শুরু করে। জামাইবাবু একা একা কাজ করতেন আর দিদির সঙ্গে সঙ্গে আমাকেও খাওয়াতেন। মাঝে মাঝে আমার লজ্জা করতো যে জামাইবাবু কি মনে করবে। দিদির সাথে সাথে শালিকেও পালন পোষণ করতে হচ্ছে। একদিন দিদি তার শ্বশুর বাড়িতে গিয়েছিল শ্বশুর শাশুড়িকে দেখার জন্য। সেদিন জামাইবাবু কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। এসে আমাকে নিজের করে ডাকেন। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ দিদি বাসায় নেই আর উনি আমায় ওনার বেডরুমে ডাকছিলেন। আমার এই কথাটা মনে আসছিল যে জামাইবাবুর টাকায় আমি খাচ্ছি পড়ছি, সেজন্যই কি উনি আমার কাছ থেকেই ফায়দা উঠানোর চেষ্টা করছেন। ঘরে যাওয়ার পর যদি আমার সাথে খারাপ কিছু করেন তাহলে এই ঘরে একা আমি কি করব। আস্তে আস্তে আমি ওই ঘরে গেলাম। ভেতরে না গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে বললাম কি হয়েছে জামাইবাবু, ডাকছো কেন? তখন উনি আমাকে বলেন এখানে এসো। বাইরে দাঁড়িয়ে আবার কেমন কথা। তখন আমি আরও বেশি ভয় পেয়ে যাই। আস্তে আস্তে ঘরে ঢুকি আমি। জামাইবাবুর পাশে গিয়ে দাঁড়াই। তখন আমাকে বলেন বিছানায় বসো। তখন আমি একটু রেগে যাই আর বলি এটা আবার কেমন অভদ্রতা। যেই দেখছো দিদি বাসায় নেই অমনি আমাকে নিজের কাছে ডাকছো, তাই না? কোথাও যাওয়ার জায়গা নেই বলে তোমাদেরকে এখানে থাকতে বলেছিলাম, আর তুমি আমাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, সেজন্য সেই ঋণটা উসুল করতে চাইছো, তাই না? জামাইবাবু তখন বসা থেকে দাঁড়িয়ে পড়েন আর আমার গালে একটা থাপ্পড় মেরে আমাকে বিছানায় বসান আর বলেন যা বলেছো বলেছো। এমন কথা ভবিষ্যতে আর কখনো শুনতে চাই না, কারণ আমি জানি মেয়েদের সম্মান কি। একটা মেয়ের জীবনে সম্মান ছাড়া একটা মেয়ে মূল্যহীন, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি এমন কোনো খারাপ কাজ করার জন্য তোমাকে এখানে ডাকিনি। তোমার দিদি কেন গেছে আমাদের বাড়িতে তুমি জানো? তোমার বিয়ের জন্য। কারণ আমি আমার বাবা মার সাথে কথা বলেছি আমার ছোটো ভাইয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা দুই বোন এক বাড়িতে এক জায়গায় থাকতে পারো, একে অন্যের সুখে দুঃখে পাশে থাকতে পারো। আমার বাবা মাও রাজি হয়েছেন। তাই কি লাগবে না লাগবে বিয়েতে সেই কথা বলার জন্য তোমার বোন গিয়েছে। তোমার কথা ভাবতে ভাবতে আমাদের দুজনের রাতের ঘুম চলে গেছে, আর আমাকে এত বড় একটা দোষ চাপিয়ে দিতে এক মিনিটও দ্বিধাবোধ করলে না। সব পুরুষ এক ধরনের হয় না। কিছু পুরুষ আছে যারা মেয়েদের সম্মান লজ্জা বুঝে। আমার জামাইবাবুর কথায় আমার ভীষণ লজ্জা হলো, কারণ এত পরিষ্কার মনের একজন মানুষকে আমি এত বড় একটা অপবাদ দিচ্ছিলাম। আমার লজ্জা হওয়া উচিত ছিল। সন্ধ্যাবেলা দিদি বাড়িতে ফিরে আসে। এসে খুশির খবরটা আমাকে দেয় আর বলে আগামী মাসের 3 তারিখ তোর বিয়ে, আর সেটাও আমার দেওরের সাথে, কারণ ও তোকে পছন্দ করে। শ্বশুর শাশুড়ি সবাই রাজি এই বিয়েতে। একদিকে কষ্ট হলেও অন্যদিকে খুশি হচ্ছিলাম, কারণ বিয়ে তো একদিন করতেই হবে, আর স্বামীর আশ্রয় থাকলে অন্যের খাওয়ার পড়ার লজ্জা থেকে বাঁচতে পারবো। আমার জামাইবাবু আমার জন্য এতটুকু ভাবছেন, আর আমি ওনাকে ভুল বুঝে এত বড় একটা অপবাদ দিয়ে দিলাম। ওনার উপর এই কথা যদি দিদি জানতে পারে তাহলে ভীষণ রাগ করবে। তারপর সত্যি সত্যি আমাদের বিয়েটাও হয়ে যায়। অনেক ভালো ছিলেন দিদির শ্বশুরবাড়ির মানুষ, সেজন্য আমার কথা ভেবে আমাকেও নিজেদের ঘরের বউ বানিয়ে আশ্রয় দিলেন। এটাই আমার কাছে অনেক। আর আমার স্বামী ও আমায় খুব ভালোবাসে। আমাদের বাড়িতে এখন কেউ থাকে না, জমিটা এমনি পড়ে আছে। দিদি আর জামাইবাবু বলেছেন
ঘর বানিয়ে ওরা দুজন ওখানে চলে যাবেন, আর আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এই বাড়িতে থাকবো। আমি অনেক খুশি, কারণ আমার কাছে বাবা মা থাকবেন। আমাদের সংসারটা অনেক সুখে চলছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।